সুপ্রিম কোর্টে আজ আইপ্যাক কাণ্ডে ইডির তল্লাশি মামলার শুনানি রয়েছে। 8ই জানুয়ারি সেই ঘটনা এবং তারপরে মামলা পৌঁছেছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। মুখ্যমন্ত্রী যে হলফনামা দিয়েছিলেন 3রা ফেব্রুয়ারি, তার জবাবে ইডি কি বলবে আজকে তা জানার জন্যই নজর কিন্তু থাকবে সর্বোচ্চ আদালতে। 8ই জানুয়ারি কয়লা পাচারের তদন্তে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে পৌঁছেছিল ইডি এবং সেখানে দু জায়গায় পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সবুজ ফাইল সহ মোবাইল ফোন এমনকি ল্যাপটপও তিনি নিয়ে আসেন এবং এরপরে মামলা কলকাতা হাইকোর্ট হয়ে গড়ায় একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত। আজকে রয়েছে সেই মামলার শুনানি। কথা বলবো সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, 3রা ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের পক্ষ থেকে হলফনামা দিয়ে জানানো হলো সেদিন অর্থাৎ 8ই জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় ইডি আধিকারিকদের অনুমতি নিয়েই ওখান থেকে কাগজপত্র নথিপত্র সমস্তটা নিয়ে এসেছিলেন। এরপরে ইডি সময় চেয়েছিল, 10 তারিখে মামলার শুনানি হয়নি কপিল সিব্বল অসুস্থ থাকায়। গোটা ঘটনার প্রেক্ষাপট আর একবার জানতে চাইবো। দেখো, একেবারে তুমি জানো যে 10ই ফেব্রুয়ারি এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর আইনজীবী তিনি অসুস্থ থাকায় শুনানি পিছিয়ে যায় এবং শুনানির দিন আজকে নির্ধারিত করা হয় এবং যেটা মনে করা হচ্ছে যে আজকে সকাল 11টা থেকে 11:30টার মধ্যে এই মামলার শুনানি সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর যে বেঞ্চ রয়েছে সেখানে শুরু হতে পারে। ফলে তুমি জানো যে এই মামলার ক্ষেত্রে ইডির তরফ থেকে খুব স্পষ্ট করে অভিযোগ করা হয়েছিল যে 8ই জানুয়ারি যখন কলকাতায় তল্লাশি চলছিল প্রতীক জৈনের বাড়ি এবং তার পাশাপাশি আইপ্যাকের সল্টলেকের অফিসে, সেই সময় মুখ্যমন্ত্রী এ রাজ্যের শীর্ষস্থানীয় যারা পুলিশ কর্তা আছেন তাদেরকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং সেখান থেকে ইডির একাধিক ফাইলপত্র তিনি সেখান থেকে কার্যত ছিনিয়ে নেন এবং ইডির যে পিটিশন ছিল সেখানে উল্লেখ করা হয়েছিল মুখ্যমন্ত্রী কার্যত ডাকাতি করেছেন এবং সেই সময় ফাইল ছিনিয়ে নিয়ে চলে গিয়েছেন, এই ধরনের অভিযোগ করা হয়েছিল। এবং সেই মামলা তোমার মনে থাকবে যে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাস থেকে সেই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছয় এবং সুপ্রিম কোর্টে যখন মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে হলফনামা দেওয়া হয়, সেই হলফনামায় মুখ্যমন্ত্রী উল্লেখ করে বলেছিলেন যে সেদিন এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, অর্থাৎ যে অভিযোগ ইডির তরফ থেকে করা হচ্ছে যে ফাইল চুরি করা হয়েছে বা ফাইল ডাকাতি করা হয়েছে, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। সেই সময় মুখ্যমন্ত্রী যখন উপস্থিত হন সেই সময় তিনি ইডির আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলেন এবং ইডির আধিকারিকদের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি সংগ্রহ করেই তারপর তিনি তার দলীয় যে ফাইলপত্র রয়েছে বা অন্য যে কনফিডেন্সিয়াল ডকুমেন্ট রয়েছে সেইগুলো তিনি সেখান থেকে নিয়ে আসেন। ফলে এই অভিযোগ এবং পাল্টা অভিযোগ সেটা কিন্তু রয়ে গিয়েছে, যার প্রেক্ষিতে আজকে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি শুরু হবে। তোমার মনে থাকবে যে এই মামলার ক্ষেত্রে ইডির তরফে এই অভিযোগও করা হয়েছিল যে সেখানে যে শীর্ষস্থানীয় পুলিশ কর্তারা ছিলেন বা অন্যান্য পুলিশ কর্মীরা ছিলেন তাদের প্রত্যেকের হাতেই কিন্তু অস্ত্র ছিল, অর্থাৎ পুলিশের যে নিয়মিত অস্ত্র থাকে সেই অস্ত্র ছিল। ফলে সেখানে এই ফাইলের চুরি বা ফাইলের ডাকাতি আটকাতে গেলে সেখানে একটা বড়সড় গোলযোগ হতে পারত, গুলি চালানোর মতো ঘটনা পর্যন্ত ঘটতে পারত এবং সেই কারণেই কিন্তু ইডির আধিকারিকরা বাধা দেননি। কিন্তু এই ধরনের সমস্ত যে অভিযোগ ছিল সেই অভিযোগগুলো কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে খারিজ করা হয়েছিল। ফলে এই মামলার ক্ষেত্রে তোমার মনে থাকবে যে মুখ্যমন্ত্রীর তরফ থেকে তিনি যখন ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন বা পরে মামলার ক্ষেত্রেও যখন তিনি যখন হলফনামা জমা দেন সেখানে তিনি বারবার অভিযোগ করেছিলেন যে এই যে রেড হচ্ছে, এই যে তল্লাশি অভিযান হচ্ছে, এটা কার্যত রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে হচ্ছে এবং 2026-এর যে ভোট রয়েছে সেই ভোটের তৃণমূলের কৌশল কি থাকবে সেই কৌশলগুলো জানবার জন্য বা তাদের যে কনফিডেন্সিয়াল ডকুমেন্টগুলো আছে সেগুলো নিয়ে নেওয়ার জন্য ইডির তরফে এই ধরনের অভিযান করা হয়েছে। ফলে এই অভিযোগ এবং পাল্টা অভিযোগ যার ভিত্তিতে আজকে শুনানি শুরু হলে তারপরে সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি নির্দেশ দেওয়া হয়, সেদিকে আমাদের চোখ থাকবে। এর পাশাপাশি তোমার মনে থাকবে যে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে পর্যবেক্ষণগুলো এর আগে করা হয়েছিল সেই পর্যবেক্ষণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় বিচারপতিরা বলেছিলেন যে একদিকে যেমন কোনো পলিটিক্যাল পার্টির যে কাজকর্ম রয়েছে, প্রত্যেক দিনের কাজকর্ম রয়েছে, সেখানে যেমন কোনো তদন্তকারী সংস্থা হস্তক্ষেপ করতে পারে না সেটাও যেমন ঠিক, তার পাশাপাশি এটাও ঠিক যে সেই তদন্তকারী সংস্থা তারা যদি বৈধ কাগজপত্র নিয়ে নিয়ম মেনে কোনো ধরনের তদন্ত বা ইনভেস্টিগেশন করেন সেক্ষেত্রেও কেউ আটকাতে পারে না বা সেক্ষেত্রে যারা অভিযুক্ত আছেন তারা কিন্তু সেই রাজ্যের পুলিশের আড়ালে গিয়ে লুকোতে পারে না, এই ধরনের মন্তব্যও কিন্তু সুপ্রিম কোর্টে করা হয়েছিল। ফলে আজকে শুনানি শুরু হলে তারপরে বাকি বিষয়টা স্পষ্ট হবে। সুস্মিতা, সৌভিক, ধন্যবাদ।
অবশেষে 2 জেলার 4 জন ইআরও এবং এইআরওর বিরুদ্ধে এফআইআর করল রাজ্য সরকার। অন্যদিকে বসিরহাট 2 নম্বর ব্লকের বিডিও সৌমিত্র প্রতিম প্রধানকেও সাসপেন্ড করেছে রাজ্য সরকার। আর এরই পাশাপাশি এদিন কর্তব্যে গাফিলতির অভিযোগে কমিশন নিযুক্ত উত্তর 24 পরগনার 3 জন মাইক্রো অবজারভারের বিরুদ্ধেও পদক্ষেপ নিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। প্রায় 6 মাস পর অবশেষে 2 জেলার 4 জন ইআরও এবং এইআরওর বিরুদ্ধে এফআইআর করল রাজ্য সরকার। বেআইনিভাবে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী এবং এইআরও তথাগত মণ্ডল, পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের ইআরও বিপ্লব সরকার এবং এইআরও সুদীপ্ত দাসের নামে এফআইআর দায়ের করা হয়েছে। এই নির্দেশ অবশ্য আজকের নয়, গত বছরের 5ই আগস্ট ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে এই 4 জন ইআরও, এইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ দিয়ে মুখ্য সচিবকে চিঠি পাঠায় নির্বাচন কমিশন। কিন্তু পদক্ষেপ নেওয়া তো দূরের কথা, উল্টে অফিসারদের পাশে দাঁড়ান খোদ মুখ্যমন্ত্রী। কালকে আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ? লজ্জা করে না? তুমি তোমার ক্ষমতা জানো না? অমিত শাহ দালালি করছো চেয়ারে বসে। এরপর 13ই আগস্ট দিল্লিতে ডেকে পাঠানো হয় তৎকালীন মুখ্য সচিব মনোজ পান্থকে, কিন্তু তারপরেও এফআইআর এর নির্দেশ কার্যকর হয়নি। এবছরের 2রা জানুয়ারি পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনার জেলা শাসককে এই 4 জন ইআরও, এইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর করতে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। তাতেও লাভ হয়নি। 13ই ফেব্রুয়ারি বর্তমান মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে ডেকে পাঠায় নির্বাচন কমিশন। সূত্রের খবর, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে 1 ঘন্টার বৈঠক হয় নন্দিনী চক্রবর্তীর। তারপরেও ব্যবস্থা নেওয়া হয়নি, এফআইআরও করা হয়নি। শেষমেশ মঙ্গলবার বিকেল 5টার ডেডলাইন বেঁধে দেয় নির্বাচন কমিশন। তারপর এফআইআর করল নবান্ন। তবে মঙ্গলবারও ফের অফিসারদের পাশে থাকার বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী। আরো 4 জনের ক্ষেত্রে এফআইআর করতে বলেছিল কমিশন। আরে ঠিক আছে, আমার বিরুদ্ধে তো কত এফআইআর আছে, এত এইভাবে নিচ্ছেন কেন? এত সিরিয়াসলি এগুলো আইনের পথে চলবে, এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। উই আর উইথ দ্য অফিসিয়ালস এন্ড উই উইল বি উইথ দেম। সংবিধান পরিষ্কারভাবে বলে দিয়েছে ইলেকশন কমিশন ইজ সুপ্রিম। আপনি যে সুপ্রিম কোর্টে গেছিলেন কালো চাদর গায়ে দিয়ে কি লাভ হয়েছে? সব ভয়টাই রেখে লাভ নেই, যেতে আপনাকে হবে। ফাইনাল ভোটার লিস্ট দেখার পরে উনি বলবেন আমি ভোটে লড়বো না। বলছে যে আপনার দম থাকলে ভবানীপুরে লড়ুন। আপনি যদি হারাতে না পেরেছে, আমার নাম শুভেন্দু। এর পাশাপাশি এদিন কর্তব্যে গাফিলতির অভিযোগে কমিশন নিযুক্ত উত্তর 24 পরগনার 3 মাইক্রো অবজারভারের বিরুদ্ধেও পদক্ষেপ নিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তাদের চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন 2 জন ব্যাংক ম্যানেজার এবং একজন ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর। অন্যদিকে বসিরহাট 2 নম্বর ব্লকের বিডিও সৌমিত্র প্রতিম প্রধানকে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে নিজের উদ্যোগে 11 জন অতিরিক্ত এইআরও নিয়োগের অভিযোগে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল কমিশন। সুমন ঘরাই, রুমা পাল, বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।